সাইট, আমি তোমাদের শোভন স্যার। তোমাদের রিভাইজড একটা রুটিন আমি আজকেই রাত্রের মধ্যেই দিয়ে দেবো। এই রুটিন অনুযায়ী সামনের দিন থেকে ক্লাস হবে। তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা লাইভ ক্লাস সবাই জয়েন করো, কেমন? সবার কাছে রিকোয়েস্ট করবো যে তোমরা লাইভ ক্লাস জয়েন করো। চলো শুরু করি তাহলে, কেমন? শুরু করছি তাহলে। আজকে আমরা সামাজিকরণ পড়বো, সামাজিকীকরণ প্রক্রিয়া শিশুর প্যাডাগজির তোমার হলো এটা। চলো, দেখো, মানুষ জন্মগতভাবে সামাজিক জীব নয়। মানে তুমি যদি এখন বলে স্যার কিভাবে আমরা কেউ সামাজিক না, দেখো আমরা একটা সমাজে থেকে সেই সমাজের আদব কায়দাকে আমরা গ্রহণ করি, অ্যাডপ্ট করি, বুঝতে পারো? কিন্তু জন্মের সাথে সাথে সে সামাজিক হয় না। তাকে যদি তুমি বনে রেখে আসো সে বন মানুষ হবে। তাহলে মানুষ জন্মগত ভাবে কিন্তু তোমার সামাজিক জীব নয়। সে কেবল জৈবিক সত্তা নিয়েই জন্মগ্রহণ করে। সমাজের রীতিনীতি, মূল্যবোধ, সংস্কৃতি, খেলার মাধ্যমে ধীরে ধীরে সামাজিক মানুষে সে পরিণত হয়। যে প্রক্রিয়ার মাধ্যমে এই যে মানুষ একটা সামাজিক জীব হয়ে ওঠে, সেটাকে বলে তোমার সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন। বুঝতে পেরেছো? তা সামাজিকীকরণের ধারণা চলো একটু দেখে নি। সামাজিকীকরণ হলো একটি জীবনব্যাপী গতিশীল প্রক্রিয়া, যার মাধ্যমে ব্যক্তি তার নিজস্ব সমাজের সংস্কৃতি, আদর্শ, মূল্যবোধ, বিশ্বাস ও আচরণ বিধি আয়ত্ত করে সমাজে একজন সক্রিয় সদস্য হিসাবে নিজেকে গড়ে তোলেন। বুঝতে পেরেছো? তা সামাজিকীকরণের বিভিন্ন স্তর আছে। কি কি? পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখে নি। সেটা হলো প্রকারভেদ গুলো দেখি। প্রাথমিক সামাজিকরণ, গৌণ সামাজিকরণ, প্রত্যাশিত সামাজিকরণ, আর হলো তোমার পুনঃ সামাজিকরণ। তা প্রাথমিক সামাজিকরণ কি? যখন একটা শিশু জন্মায় সে আস্তে আস্তে তার পরিবেশটাকে সে চিনতে শেখে, তাই না? শৈশব যেটাকে আমরা বলি। তা জীবনের প্রথম স্তরে মূলত শৈশবে এটা ঘটে। এবং এই সামাজিকরণের প্রাথমিক স্তর সেটা ঘটে কিন্তু তোমার পরিবারেই তার প্রাথমিক কেন্দ্রস্থল। তারপরে গৌণ বা মাধ্যমিক সামাজিকীকরণ, শৈশব পেরিয়ে যখন শিশু বাইরের জগতে সংস্পর্শে আসে, অর্থাৎ বিদ্যালয়, সহপাঠী, গণমাধ্যমে, এই যে আমরা সোশ্যাল মিডিয়ার থাকি, বিভিন্ন নিউজ পত্র দেখি না, এইগুলো প্রত্যাশিত সামাজিকীকরণ। তারপরে আসছে প্রত্যাশিত সামাজিকরণ, কোনো ভবিষ্যৎ গোষ্ঠী বা পদের অংশ হওয়ার উদ্দেশ্যে আগে থেকেই সেই আচরণ রীতিনীতি রপ্ত করা। যেরকম তুমি একজন টেট পরীক্ষার্থী, তুমি আপার টেট দিতে পারো, বা তুমি সি টেট দিতে পারো, বা তুমি আমাদের ওয়েস্ট বেঙ্গল টেট যেটা আছে ওটা দিতে পারো। নিজেকে হবু শিক্ষক ভেবে আচরণ করা। এবার হচ্ছে পুনঃসামাজিকরণ, পূর্বের আচরণ বা জীবনধারা ত্যাগ করে সম্পূর্ণ নতুন কোনো পরিবেশের জন্য নতুন আচরণ শেখা। অপরাধে সংশোধনের জন্য আচরণ পরিবর্তন, সেটাও এই পুনঃসামাজিকরণের মধ্যে পড়ে। বুঝতে পেরেছো? তারপরে আছে বিকাশের স্তর অনুযায়ী সামাজিকরণ, যেটা বললাম শৈশব। শৈশব কখন? 0 থেকে একদম মানে শিশুর জন্ম থেকে বছর 2 অবধি, সেটা হলো শৈশবকাল। সম্পূর্ণ পরিবার কেন্দ্রিক, মাতৃকেন্দ্রিক, মা ছাড়া শিশু সেভাবে কিছু বোঝে না। প্রারম্ভিক বাল্যকাল, যেটা 2 থেকে 6 বছর, ভাষার বিকাশ ঘটে, অনুকরণ প্রিয়তা বাড়ে, মানে বড়দের দেখে শেখে, সমবয়সীদের সাথে খেলার একটা শুরু হয়, টয়েস বলা হয় এটাকে। কি বলা হয়? তোমার টয়েস। এরপরে কি আছে? উত্তর বাল্যকাল, যেটা 6 থেকে 12, বিদ্যালয়ের প্রবেশ। কারণ 6 বছর, ওই 7 বছর, এই 6 বছরের আগেই এখন স্কুলে চলে যায়। আহ মানে বিদ্যালয়ের পরিবেশের প্রভাব, দল বা গ্যাং, একটা বন্ধুদের গ্রুপ তৈরি করা, আমরাও ছোটবেলায় অনেকে করেছি। নিয়মানুবর্তিতা শেখা, স্কুলে যেতে হবে, স্কুলে গেলে স্কুলে একটা ড্রেস পরে যেতে হবে। তারপরে কৈশোর, যেটা 12 থেকে 18, অর্থাৎ জীবনের পদার্পণের অবধি। সমবয়সের দল, একটা পিয়ার গ্রুপ, যেটা প্রভাব সবচেয়ে বেশি থাকে। আত্মপরিচয় সংকট দেখা দেয়, যে না, আমি কি? সবসময় আমার বাবার নামে আমাকে চিনছে, এই একটা কনসেপ্ট মাথায় কাজ করে। এবার মোস্ট ইম্পর্টেন্ট ফর টেট এক্সাম, সেটা কি? প্রারম্ভিক বাল্যকাল, যেটা আমি তোমাদের প্রথমেই বলেছিলাম। প্রারম্ভিক বাল্যকাল হলো সামাজিকরণের এবং ভাষার বিকাশের সবচেয়ে সংবেদনশীল সময়। বুঝতে পেরেছো? এটা মোস্ট ক্রিটিক্যাল সেন্সিটিভ পিরিয়ড, এই প্রারম্ভিক বাল্যকাল। সামাজিকরণের উপাদান, মনোবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীদের মতে সামাজিকরণ মূলত 4টি বিষয়ের উপর নির্ভর করে। সেই 4টি বিষয় কি? তোমার অনুকরণ, পরামর্শ নির্দেশন, অঙ্গিক ভবন, আর হলো তোমার ভাষা। শিশু যখন কোনো বিচার বিবেচনা ছাড়াই অপরের আচরণ হুবহু নকল করে, মানে শিখছে যে বড়রা যেভাবে করে আমি সেইভাবে ইয়ে করব। আচরণ নির্দেশনা, অপরের মতাদর্শ চিন্তা ভাবনা নিজের মধ্যে গ্রহণ করা, এটি বিজ্ঞাপনের ক্ষেত্রে বেশি দেখা যায়। অঙ্গী ভবন,
আইডেন্টিফিকেশন যেটা, শিশু যখন নিজেকে অন্যের জায়গায় বসিয়ে তার গুণাবলী নিজের মধ্যে ধারণ করে, যেমন নিজেকে স্পাইডার, মানে ছোটবেলায় আমরা অনেকে নিজেকে স্পাইডারম্যান ভাবি বা নিজেকে ব্যাটম্যান, অনেক দেখি যেসব ওই কার্টুন যে চরিত্রগুলো আছে, নিজেকে স্পাইডারম্যান বা শিক্ষকের জায়গায়, মানে আমি একজন ভবিষ্যতে এরকম আদর্শ একজন শিক্ষক হব। স্যার ভাষা, সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রধান মাধ্যম, ভাষার মাধ্যমে সংস্কৃতি আদান প্রদান ঘটে। এবার সামাজিকরণের মধ্যে শিক্ষকের ভূমিকা ও শিক্ষামূলক তাৎপর্যতা কি? শ্রেণীকক্ষে একজন শিক্ষকের ভূমিকা হবে নিম্নরূপ: গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি, শ্রেণীকক্ষে প্রতিটি শিক্ষকের সমান গুরুত্ব দিতে হবে যাতে তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে। বুঝতে পেরেছো? দলগত কাজ, প্রজেক্ট মেথড, দলগত আলোচনা সহ পাঠ্যক্রম কার্যাবলী আয়োজন করা বা মিথস্ক্রিয়া ঘটানো বা সামাজিক মিথস্ক্রিয়া ঘটানো, পক্ষপাতহীন আচরণ, লিঙ্গ, জাতি বা ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা চলবে না। রোল মডেল হওয়া, অর্থাৎ শিক্ষক নিজেই একজন আদর্শ আচরণকারী হবে, যাকে দেখে ওই শ্রেণীকক্ষে যে 100 জন বা 60 জন বা 80 জন ছাত্র থাকে, ছাত্রী থাকে, তারা যেন তাকে দেখে শিখতে পারে যে না, আমি আমার স্যারের মতো একজন আদর্শ মানুষ হব, তাই না? তা শিক্ষক নিজেই একজন আদর্শ আচরণকারী হবেন, কারণ শিশুরা শিক্ষককেই অনুকরণ করেন। এবার চলো আমরা টেটের কিছু এটা দেখে নিই। মোস্ট ইম্পর্টেন্ট ফর টেট এক্সাম, মনে রাখার কিছু বিষয়: অ্যাক্টিভ এজেন্সি ভার্সাস প্যাসিভ এজেন্সি। সেটা কি? বিদ্যালয়, পরিবার, বিদ্যালয়, খেলার মাঠ হলো সক্রিয় মাধ্যম, গ্রন্থাগার হলো সামাজিকরণের একটি নিষ্ক্রিয় মাধ্যম, কারণ সেখানে সরাসরি সামাজিক মিথস্ক্রিয়া ঘটার সুযোগ কম থাকে, কিন্তু পরোক্ষ শিক্ষা হয়। বুঝতে পেরেছো? তারপরে জেন্ডার স্টেরিওটাইপিং, সেটা কি? সামাজিকরণ প্রক্রিয়ার মাধ্যমে জেন্ডার রোল, মানে ছেলেরা গাড়ি নিয়ে খেলা, মেয়েদের পুতুল নিয়ে খেলা, এই যে সেটা থাকতে, মানে যে এখন তো আমরা সবাই সমান না, আমাদের সমাজে এখন ওই যে মেয়েদের জন্য পার্টিকুলার ওই কাজই করবে, মেয়েরা চাকরি করবে না, মেয়েরা সারাদিন ঘরে রান্না করবে, ওরকম তো আর নেই, একটা মেয়েও কিন্তু একটা সংসার সামলাই। তা সামাজিকরণ প্রক্রিয়ার মাধ্যমে জেন্ডার রোল তৈরি করে, যা দূর থেকে শিক্ষকদের শ্রেণীকক্ষ জেন্ডার নিরপেক্ষ উদাহরণ ব্যবহার করা উচিত। এবার হলো কোঅপারেটিভ লার্নিং। কোঅপারেটিভ লার্নিং সহযোগিতামূলক শিক্ষণ সামাজিকরণের গতি ত্বরান্বিত করে। বুঝতে পেরেছো? তাহলে এই চারটে একটু দেখে নাও, আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি, কোনো সমস্যা থাকলে বলবে। চলো, এটা বেশি বড় ছিল না, বুঝলে, এটা এই ছিল, আর আরো আছে যদিও, আমরা এটা করব। এবার সামাজিকরণ হলো একটি জীবন ও গতিশীল প্রক্রিয়া, আমরা বলতে পারি সামাজিকরণকে। শিশুর সামাজিকরণ প্রথম ও প্রাথমিক হলো পরিবার। তাহলে শিশুর যে প্রথম যে সামাজিকরণের ধাপ, সেটা কি? তার পরিবার। বুঝতে পেরেছো? বিদ্যালয়ে প্রাথমিক আহ বিদ্যালয়ে তোমার হচ্ছে সামাজিক পরিবেশে সামাজিকরণ, গৌণ বা মাধ্যমিক মাধ্যম, লুকিং গ্লাস, সেলফ, তত্ত্বের প্রভাব ফেলেন চার্লস স্কুল। এই যে কে কোন তত্ত্ব দিয়েছেন, কে কোন এটা দিয়েছেন, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু মনে রাখবে। তারপরে তোমার জেনারেলাইজড আদার্স, এই ধারণাটির প্রবক্তা হলো জর্জ হার্বার্ট মিড। এটা মনে রাখবে। সামাজিকরণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবেদনশীল বয়স হলো প্রারম্ভিক বাল্যকাল, মানে একদম ছোট বয়স থেকে। বুঝতে পেরেছো? প্রারম্ভিক বাল্যকাল যেটা। কৈশোরকালে সামাজিকরণে পিয়ার গ্রুপ, সহপাঠীর দল সর্বোচ্চ প্রভাব থাকে। লাইব্রেরি ও গ্রন্থাগারে হলো সামাজিকরণের একটি নিষ্ক্রিয় সংস্থা, এটাও কিন্তু মনে রাখবে। কেমন? চলো, এরপরে কি আসছে? সামাজিকরণের প্রধান মাধ্যম সমূহ। প্রধান মাধ্যম সমূহ কি? পরিবার। আমরা জানি প্রথম যদি শিশুর সামাজিকরণের যে ধাপ, সেটা কিন্তু তার পরিবার থেকেই শুরু হয়। তাহলে সেটা পরিবার, শিক্ষক, সমবয়সী দল ও গণমাধ্যম। মানুষ সমাজপ্রিয় জীব, কিন্তু জন্মের মুহূর্তে নবজাতক শিশু কোনো সামাজিক চেতনা বা রীতিনীতি নিয়ে জন্মায় না, সে কেবল একটি রক্ত মাংসের জৈবিক সত্তা হিসেবেই পৃথিবীতে আসে। সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে মানুষ এর পক্ষে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠা অসম্ভব, অর্থাৎ সম্ভব নয়। সে নিয়মতান্ত্রিক অবিরাম প্রক্রিয়ার মধ্য দিয়ে জৈবিক সত্তা বা শিশু ধীরে ধীরে সমাজের নিয়ম কানুন, রীতিনীতি, সাংস্কৃতিক মূল্যবোধ আয়ত্ত করে একজন সচেতন সামাজিক মানুষ হিসেবে রূপান্তরিত হয়, এবং এই সমস্ত কিছুকেই বলা হয় সামাজিকরণের প্রক্রিয়া। তো চলো দেখে নিই। সামাজিকরণ অর্থ আমরা এগুলো একটু দেখেছি, আবার একটু জানি। সহজ কথায় সামাজিকরণ হলো খাপ খাইয়ে মানিয়ে নিয়ে বেঁচে থাকার একটি শিখন প্রক্রিয়া। আমরা সামাজিকরণ করে একটা বলতে পারি যে আমরা সমাজে আমার দেখবে কিছু একগুঁয়ে লোক থাকে,
তার কিছুতে হাত দিলেও সে খ্যাক খ্যাক করে ওঠে, এরকম না। মানে আমরা সমাজে আমি কিছু কম্প্রোমাইজ করব, আমার জন্য আরেকজন কিছু কম্প্রোমাইজ করবে, এটাই তো সমাজ না? সেইটা শেখায় কি আমাদের পরিবেশ, আমাদের পরিবার, আমাদের স্কুল, আমরা কলেজ, সমস্ত কিছু মধ্য দিয়ে একটা মানুষ প্রকৃত প্রকৃত সামাজিক মানুষ হিসাবে সে গড়ে ওঠে। বুঝতে পেরেছো? এর মাধ্যমে ব্যক্তি জানতে পারে তার কাছ থেকে কেমন আচরণ প্রত্যাশা করে। তো বিখ্যাত সমাজবিজ্ঞানী মনোবিদদের কিছু সংজ্ঞাগুলো আমরা একটু দেখে নেব। মনোবিজ্ঞানী গ্রিন কি বলছেন? সামাজিকরণ হলো এমন একটি প্রক্রিয়া যা শিশুর সংস্কৃতির সাথে পরিচিত হন এবং নিজের আত্মপরিচয় ও ব্যক্তিত্ব গড়ে তোলে। সমাজবিজ্ঞানী আর্কবার্ন ও নিমকফ কি বলেছেন? সামাজিকরণ হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি তার গোষ্ঠীর রীতিনীতির সাথে সঙ্গতি বিধান রেখে মানিয়ে নিতে শেখে। তার মনোবিজ্ঞানী রস কি বলছেন? সামাজিকরণ হলো যৌথ ক্রিয়াকলাপের মাধ্যমে সামাজিক চেতনার বিকাশ এবং একসাথে কাজ করার ইচ্ছা ও ক্ষমতার বিকাশ। জনসন কি বলছেন? সামাজিকরণ হলো এক ধরনের শিক্ষণ যা শিক্ষণকারীকে সামাজিক ভূমিকা পালনে সামর্থ্য করে তোলে। এই চারটে বিজ্ঞানীর নাম কিন্তু তোমরা ভালো করে খুঁটিয়ে পড়বে। আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দিলাম, কেমন? কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এবার মোস্ট ইম্পর্টেন্ট ফর এক্সাম, তোমরা টেট দেবে, সেখান থেকে ইম্পর্টেন্ট। দেখো, আমাদের পরীক্ষায় আমরা কি পড়বো তার থেকে কি পড়বো না সেটা বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? তা সামাজিকরণ কোনো জন্মগত বৈশিষ্ট্য নয়, এটি একটি অর্জিত ও সামাজিক শিখন প্রক্রিয়া। সামাজিকরণ প্রধান বৈশিষ্ট্য। সামাজিকরণ প্রক্রিয়াকে গভীরভাবে বোঝায় যে এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হলো। জীবনব্যাপী প্রক্রিয়া। সমাজ, আমরা কিন্তু সেই জন্মের থেকে মৃত্যু অবধি প্রত্যেকটা ধাপে আমরা নিজেদেরকে আমরা কোনো না কোনো কিছু শিখছি এবং সেটা কিন্তু একটা সামাজিকরণ। আমরা বিভিন্ন বিষয় মানিয়ে নিতে শিখি, বিভিন্ন জিনিস নতুন আমরা আয়ত্ত করি, সেটাও কিন্তু একটা সামাজিকরণ। তো জীবনব্যাপী প্রক্রিয়া এটাই বলা হচ্ছে যে এটি শিশু জন্মের পর থেকে শুরু করে জীবনের শেষ দিন অর্থাৎ বার্ধক্য ও মৃত্যু পর্যন্ত অবিরাম চলতে থাকে। গতিশীল, পরিবর্তনশীল। সমাজ স্থির নয়, পরিবর্তনশীল। আর সমাজের পরিবর্তনের সাথে সাথে সামাজিকরণের ধরন ও নিয়মাবলীও পরিবর্তিত হয়। দেখবে আজ থেকে 50 বছর আগে একটা জিনিস ভাবো, কি হতো যে একটা ইয়ে থাকবে স্কুলে, মানে আমরা দেখো পড়াশোনার মধ্যে কি স্যারের কাছে যাব, সামনে বসবো, স্যার বোর্ডে লিখবেন, এরকমই ছিল। কিন্তু এখন তুমি যদি ভাবো, তুমি এখনো বসে চাইলে দিল্লির কোনো ভালো কোচিং এর ক্লাস তুমি বাড়ি বসেই করতে পারো। কারণ এখন ব্যবস্থাটা ওই টাইপের হয়ে গেছে। তোমরা অনেকে ক্লাস দেখছো, কেউ হয়তো মুর্শিদাবাদ থেকে দেখছে, কেউ হয়তো বর্ধমান থেকে দেখছে, কেউ হয়তো কোচবিহার থেকে দেখছে, কেউ হয়তো দক্ষিণ দিনাজপুর থেকে দেখছে। এটা কিন্তু আজ থেকে 40-20 বছর আগে, 20 বছর কেন, 10 বছর আগেও এতটা ভাবা যায়নি। 2015-16 সাল থেকেই এটা শুরু হয়। 10-15 বছর আগের থেকেও এরকম ভাবা যায়নি যে না, শিক্ষা ব্যবস্থা এরকম অনলাইন মোডে চলে আসবে। তো এটাও কিন্তু শিখছি। তো সমাজ স্থির নয়, পরিবর্তনশীল। আর সমাজের পরিবর্তনের সাথে সাথে সামাজিকরণ ধরন ও নিয়মাবলীও পরিবর্তিত হয়। বুঝতে পেরেছো? সাংস্কৃতিক সঞ্চারণ। এই প্রক্রিয়ার মাধ্যমে এক জন্মের সংস্কৃতি, ভাষা, প্রথা, বিশ্বাস, ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তরিত হয়। অভিযোজনমূলক প্রক্রিয়া। এটি ব্যক্তিত্বের যে কোনো নতুন পরিবেশ, পরিস্থিতি বা নতুন গোষ্ঠীর সাথে মানিয়ে নিতে সাহায্য করে। সত্ত্ব বা ব্যক্তিত্বের বিকাশ। সামাজিকরণের সঠিক রূপায়নের উপরই ব্যক্তির সুস্থ মানসিকতা, অন্যান্য ব্যক্তিত্ব গড়ে ওঠে। আনুষ্ঠানিক ও আনুষ্ঠানিক রূপ। এই প্রক্রিয়াটি যেমন পরিবার, বন্ধুদের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘটে, তেমনি বিদ্যালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানেও আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। তা চলো পুরোটা দেখে নাও একবার, তারপর আমি আবার পরেরটায় যাচ্ছি। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, বুঝলে? দেখে নাও, দেখে নাও। চলো দেখে নাও। এবার হলো সামাজিকরণের উদ্দেশ্য ও গুরুত্ব। একটি সুস্থ সমাজে শিশুর সার্বিক বিকাশের সামাজিকরণের উদ্দেশ্যগুলো অত্যন্ত সুদূরপ্রসারী। কি? সামাজিক শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ রক্ষা। ব্যক্তিকে সমাজের আইন কানুন ও নীতিবোধ শিখতে আহ শিখিয়ে সমাজের বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করা। সামাজিক ভূমিকা পালন। সমাজের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে কার কি কর্তব্য ও ভূমিকা তা শিশুকে শিখতে সাহায্য করে। আকাঙ্ক্ষা, শৃঙ্খলার সমন্বয়। শিশুর জৈবিক চাহিদা ও আবেগকে সামাজিক নিয়মের মধ্যে এনে
সুশাসিত করা, অর্থাৎ সঠিক উপায়ে ক্ষোভ প্রকাশ করা ও খাদ্যাভ্যাস গড়ে তোলা। বুঝতে পেরেছো? দক্ষতা ও জ্ঞান অর্জন, সমাজে টিকে থাকার জন্য প্রয়োজনীয় ভাষা, যোগাযোগ ব্যবস্থা, পেশাগত বা সামাজিক দক্ষতা অর্জনে সাহায্য করা। মূল্যবোধের বিকাশ, সততা, পরম সহিষ্ণুতা, সহযোগ, সহানুভূতি, ত্যাগের মতো মানসিক ও সামাজিক গুণাবলীর বিকাশ ঘটে। বুঝলে? চলো সেটা দেখে নাও। তারপর পরটায় যাচ্ছি। তারপরে কি সামাজিক বিভিন্ন ধাপ ও স্তর। প্রথমে আছে স্টেজ অফ সোশ্যালাইজেশন। একটি শিশু বড় হওয়ার সাথে সাথে তার সামাজিক পরিধি ও ধারণা বদলাতে থাকে, এবং মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই ধাপগুলি টেবিলে রাখার স্থাপন করে। শৈশবকাল, যেটা আমি তোমাদের প্রথমে দেখিয়েছিলাম, এটা আবার এখানেও আসছে। শৈশবকাল 0 থেকে 2 অবধি, মানে 2 বছর অবধি সম্পূর্ণ পরিবার কেন্দ্রিক, মাতৃকেন্দ্রিক আচরণ। শিশু মূলত মা ও পরিবারের সদস্য ও স্পর্শ ও ইশারার মাধ্যমে সাড়া দেয়। প্রারম্ভিক বাল্যকাল, যেটা 2 থেকে 6, ভাষার সাবলীলতা আছে, ওই আস্তে আস্তে কথা বলতে শেখে। অনুকরণ প্রিয়তা হয়ে ওঠে, যে তোমার আহ বড়দের দেখে শেখে, এবং এই সময়কে বলা হয় তোমার টয়েজ, বুঝলে, বা প্রাক বিদ্যালয় স্তর বলা হয়। সমবয়সীদের সাথে খেলাধুলা ও প্রাথমিক পাঠ এখান থেকেই শুরু হয়। এবার হলো উত্তর বাল্যকাল, যেটা হলো 6 থেকে 12 বছর। বিদ্যালয়ের সামাজিক পরিবেশের প্রভাব শুরু হয়। এই স্তরকে গ্যাং এজ বলা হয়, কারণ শিশু দলগতভাবে থাকতে ভালোবাসে এবং দলের নিয়ম মেনে চলে। কৈশোরকাল 12 থেকে 18, সামাজিকরণের সবচেয়ে জটিল স্তর। সমসাময়িকদের দলে, যেটা পিয়ার গ্রুপ বলছে, তাদের প্রভাব সর্বোচ্চ থাকে, এবং এই সময় তীব্র আত্মপরিচয় সংকটে ভোগে। যেটা তোমাদের বলছিলাম যে যে আমি কি, মানে একটা নিজের একটা ধ্যান ধারণা চলে আসে। এবার হলো প্রাপ্ত বয়স্ককাল, যেটা 18 বছরের ঊর্ধ্বে, অর্থাৎ সে যখন কৈশোর থেকে যৌবনে পা দেয়। পেশাগত জীবন, বিবাহ, সামাজিক দায়িত্ব গ্রহণের মাধ্যমে নতুন ধরনের সামাজিকরণ ঘটে। বুঝলে? এটা একটু দেখে নাও। পরটায় যাচ্ছি তারপরে, কেমন? দেখে নাও, দেখে নাও, কোনো সমস্যা থাকলে বলবে। চলো দেখে নাও। চলো টেট পরীক্ষা সেটা চলো দেখি। প্রারম্ভিক বাল্যকাল হলো শিশুর সামাজিকরণ ও ভাষার বিকাশের জন্য সবচেয়ে সংবেদনশীল ও ক্রান্তিকালীন সময়। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু তোমাদের আসে, বুঝলে? চলো পরেরটা। এবার হলো সামাজিকরণের প্রধান মাধ্যম সমূহ। সামাজিকরণের মাধ্যমে বা এজেন্সিগুলিকে প্রধানত দুটো ভাগে ভাগ করে, একটা সক্রিয়, একটা হলো নিষ্ক্রিয়। সক্রিয়টা কি? যেটা পরিবার, বিদ্যালয়, সমবয়সীর দল, এখান থেকে আমরা সামাজিকরণ শিখি, যেখানে শিশু সরাসরি মিথস্ক্রিয়া করে দ্বিমুখী যোগাযোগ ঘটে। আর নিষ্ক্রিয় মাধ্যম, যেখানে শিশু পরোক্ষভাবে প্রভাবিত, যেরকম তোমার গ্রন্থাগার, যদি কোনো লাইব্রেরিতে যে পড়াশোনা করে, তার যে পরিবেশ, বই থেকে যে জ্ঞান আহরণ করছে, সেখান থেকেও তার মননের কিছু পরিবর্তন ঘটে। টেলিভিশন ও গণমাধ্যম যদি আধুনিক ইন্টারনেট অংশ, মানে সেই এলাকাতে ততটা ইয়ে থাকে, অনেকে কার্টুন দেখে বা বিভিন্ন জার্নাল পড়ে, অনেকে বাচ্চারা এখন এগিয়ে গেছে, সেটাও বলছে টেলিভিশন বা গণমাধ্যম। এবার হলো পরিবার, চলো, যেটা আমরা বলছিলাম নিষ্ক্রিয় যে মাধ্যমটা, সরি সক্রিয় মাধ্যমটা। তা তোমার হচ্ছে শিশুর বিকাশের বিকাশের ভূমিকা। প্রথম প্রধান ও প্রাথমিক মাধ্যমকে, একে শিশুর প্রথম পাঠশালা বলা হয়। আবেগীয় নিরাপত্তা, মা বাবার স্নেহ, ভালোবাসার শিশুকে মানসিক নিরাপত্তা দেয়, যা মধ্যে ইতিবাচক ও সামাজিক দৃষ্টিভঙ্গি তৈরি করে। প্রাথমিক আচরণ শিক্ষা, কথা বলা, খাওয়া, নিয়ম, বড়দের শ্রদ্ধা করা, ছোটদের ভালোবাসা, এই মৌলিক আচরণগুলি শিশু পরিবারকে থেকেই অনুকরণ করে শেখে। লিঙ্গ ভূমিকা, পরিবারই শিশুর প্রথম লক্ষ্য করে যে সমাজে ছেলে বা মেয়ে হিসেবে কার ভূমিকা কি। যদিও আধুনিক শিক্ষা জেন্ডার বা স্টিরিওটাইপ বা লিঙ্গ বৈষম্য দূর, মানে দূর করার জন্য জোর দেওয়া হচ্ছে। তারপরে প্যারেন্টিং, তোমার হচ্ছে
স্টাইল, যেটা মা বাবার লালন পালনের ধরন শিশুর সামাজিকরণ নির্ধারণ করে। মামা যদি শিশুর সামনে সবসময় গন্ডগোল ক্যাচাল করে, তা শিশু সেমন কিছু শিখবে, তাই না? গণতান্ত্রিক যেটা বলছে মা বাবা শিশুর সামাজিক বিকাশ সবচেয়ে ভালো ও আত্মবিশ্বাসী হয়। স্বৈরাচারী মা বাবা শিশুর অন্তর্মুখী ভীরু ও অতিরিক্ত আক্রমণাত্মক হতে পারে, যেটা বললাম তোমাদের। এবার বিদ্যালয় শিক্ষক, দেখো বিদ্যালয় হলো সামাজিকরণের প্রথম আনুষ্ঠানিক মাধ্যম, সেকেন্ডারি ফর্মাল এজেন্সি হলো বিদ্যালয়। বৃহৎ সমাজের ক্ষুদ্র রূপ, সমাজবিজ্ঞানী জন ডিউ বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংরক্ষণ বলেছে। এখানে শিশু বিভিন্ন পরিবার, জাতি ও সংস্কৃতির মধ্যে মিশতে শেখে। লুকানো পাঠ্যক্রম, প্রথাগত বাইরের ছাড়াও নিয়মানুবর্তিত লাইনে দাঁড়ানো, শিক্ষকের কথা শোনা, ক্লাসের নিয়ম মানার মধ্যে শিশু পরোক্ষভাবে সামাজিক শৃঙ্খলতা শেখে। শিক্ষকের ভূমিকা, শিক্ষক হলেন শিশুর কাছে অন্যতম রোল মডেল। শিক্ষকের সততা, ন্যায়পরায়ণতা আচরণ শিশুকে গভীরভাবে অনুপ্রাণিত করে। শিক্ষক শ্রেণীকক্ষ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে, যেখানে জাত পাত ধর্ম লিঙ্গের কোনো বৈষম্য থাকবে না। সহ পাঠ্যক্রমিক তোমার হচ্ছে কার্যবলী, যেখানে খেলাধুলা, নাটক, স্কাউট ইত্যাদির মাধ্যমে তোমার শিক্ষক শিক্ষার্থীদের দলগতভাবে জাগিয়ে তোলেন। বুঝতে পেরেছো? এবার সমবয়সী দল ও সহপাঠী, বাল্যকালে শেষের দিকে বিশেষ করে কৈশোরকালে সমবয়সী বন্ধু ও দলের ভূমিকা অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। সহযোগিতা ও সহমর্মিতা, দলের মধ্যে চলতে থাকা শিশু নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের বিপদে দাঁড়াতে শেখে। এই যে ধরো বন্ধু, একটা বন্ধু বিপদে পড়লে আরেকটা বন্ধু এগিয়ে যাবে, এটা এখন আমাদের মধ্যেও আছে যদিও, বাট এইটা তো সেই ছোটকাল থেকেই তো সেইভাবে গড়ে ওঠে না। আবার দেখবে কিছু পাবলিক হিংসুটে টাইপের আছে, এরকমও হয়। তা নেতৃত্বের গুণাবলী, দলের মধ্যে নিজের মতামত প্রকাশ করা, দলের দায়িত্ব নেয়ার মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে। গণতান্ত্রিক মূল্যবোধ, শিশুদের মধ্যে শিশুদের মাঝে সবাই সমান ও মানসিকতা থেকে সাম্য ন্যায়ের বোধ জাগ্রত হয়। এবার হলো নেতিবাচক প্রভাব, সহপাঠীদের চাপ, যেটা পিয়ার প্রেসার বলা হয়। বন্ধুদের দলে অন্তর্ভুক্ত থাকার অন্ধমোহে অনেক সময় কিশোরের ধূমপান, মাদক ও অপরাধমূলক কাজেও লিপ্ত হয়। এবং ওই সে একটা কথা আছে না যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, বিষয়টা এরকম। মানে ভালো ছেলে অসৎ সঙ্গে পড়ে, খারাপ সঙ্গে পড়ে নষ্ট হয়ে গেছে। অন্ধ অনুকরণ, ভালো মন্দ বিচার না করে দলের নেতার, মানে ওই বন্ধুদের মধ্যে দেখো একটা নেতা গোছের একটা ক্যারেক্টার তৈরি হয়। সে যা বলছে অন্যরা সবাই অনুকরণ করছে, সে ভালো বলছে না খারাপ বলছে সেটার কোনো বিচার ইয়ে নেই। গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া, আধুনিক যুগে গণমাধ্যম ও সামাজিকরণ একটি অত্যন্ত প্রভাবশালী গণমাধ্যমে পরিণত হয়েছে। তথ্য সংস্কৃতি আদান প্রদান, টেলিভিশন, সংবাদপত্র, ইন্টারনেটের মাধ্যমে শিশু দেশ বিদেশের সংস্কৃতি, রাজনীতি, বিজ্ঞান সম্পর্কে জানতে পারে, তা হলো দৃষ্টিভঙ্গি প্রসারিত করে। সোশ্যাল মিডিয়ার প্রভাব, ফেসবুক, টুইটার, এখন অনেক বাচ্চারা ফেসবুক শুরু করে দিয়েছে না, ইউটিউব। আমি কি বলবো, আমি নিজের আমার ভাগ্নের ওই 8 বছর বয়স, 8 বছরও না, হ্যাঁ 8 বছর বয়স, ও এখন নিজে ইউটিউব চ্যানেল খুলেছে, বুঝলে? এখন ওইভাবে এনভায়রনমেন্টটা তৈরি হয়ে যাচ্ছে, সামাজিকরণটা তৈরি হচ্ছে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম মাধ্যমে শিশুদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলা সাহায্য করে। তারা ঘরে বসে বিভিন্ন স্তরের মানুষের যোগাযোগ করতে পারছে। যদিও এটা আমি তোমার হচ্ছে পুরোপুরি একটা ইয়ে বলবো না, কারণ এর অনেকটা খারাপ প্রভাবও আছে। যদি স্টুডেন্ট, বাচ্চারা সবসময় মোবাইল দেখতে থাকে, মানে বিষয়টা খুব একটা ভালো না, বুঝলে? চোখের তো ক্ষতিই হবে, সাথে তোমার হচ্ছে পড়াশোনারও 12টা বাজবে। এবার নেতিবাচক কুপ্রভাব, যেটা বলছিলাম, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া বা গেমের প্রতি আসক্ত আবার অসামাজিক করে ফেলে। আগে দেখতে আমরা ছোটবেলায় কিন্তু বিকাল হলেই খেলা করতে চলে যেতাম। আমি যে আমার মার কাছে কি পরিমাণ মার খেয়েছি খেলা করার জন্য, বিকেল হলে আমাকে আর আটকানো যাবে না, আমি দৌড় মারবো, বুঝতে পেরেছো? আমার এরকম, মানে তখন ধরো ওই ঘুড়ি ওড়ানোর সময় ঘুড়ি ওড়াতাম, যা হতো মানে বিকাল হলে আমাকে 4টের সময় বাড়ি, 4:30 বাড়ি আসবো, আমাকে 2 ঘন্টা খেলতে দিত, 2 ঘন্টা 1.5 ঘন্টা আমাকে খেলতে দিতে হবে। পরীক্ষার সময় এই পড়তে বস, আর আমি তো খেলতেই যাব। তা এখন কিন্তু সেটা দেখা যায় না। এখন কি করে বাচ্চারা আসছে, ভিডিও গেম খেলছে, টিভি এই সব নিয়ে পড়ে থাকছে। সেই মাঠে যে হয়ে উঠলো সেটা কিন্তু থাকছে না, যদিও অনেক জায়গায় থাকে, কিন্তু বেশিরভাগটাই তোমার এখন ওই ওই এনভায়রনমেন্টটা বা ওই পরিবেশটা বিলুপ্ত হয়ে গেছে। গণমাধ্যমের প্রদর্শিত সহিংসতা, মানে এই যে বিভিন্ন তোমার ভায়োলেন্স ক্রিয়েট করে এমন কিছু ফেক নিউজ বা বিভিন্ন তথ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় অনেক সময়, সেগুলো বাচ্চাদের সামনে আছে, তার মননের যে পরিবর্তন তার উপরে একটা প্রভাব ফেলে। তো গণমাধ্যমে প্রদর্শিত সহিংসতা বা অপরাধের দৃশ্য দেখে শিশুদের মধ্যে আগ্রাসী আচরণ বৃদ্ধি পাচ্ছে। সামাজিকরণের আধুনিক প্রযুক্তির প্রভাব, একবিংশ শতাব্দীর মানে 21 শতকের দাঁড়িয়ে প্রযুক্তির প্রভাবকে অস্বীকার করার উপায় নেই। শিশু সামাজিকরণের প্রযুক্তি দ্বিমুখী প্রভাব দেখা যায়, একটা ইতিবাচক, একটা হলো নেতিবাচক। ইতিবাচকটা কি, ভার্চুয়াল লার্নিং প্ল্যাটফর্ম, শিক্ষামূলক। এখন এই যে তোমার বিভিন্ন টেক কোম্পানি আছে যারা 9, 10, 11
ব্যাডমিন্টনের কোচিং দিচ্ছে, বাচ্চারা করছে বাড়িতে ট্যাবে ল্যাপটপে মোবাইলে ক্লাস করছে তারা। সেইটা যে ভার্চুয়াল লার্নিং প্ল্যাটফর্ম, শিক্ষামূলক অ্যাপ, গ্লোবাল কমিউনিটি, শিশুদের যৌথ শিখন, দ্রুত জ্ঞান অন্বেষণে সাহায্য করছে। নেতিবাচক দিক, বাস্তব জীবনে সামাজিক মিথস্ক্রিয়তা কমে যাচ্ছে, শিশুর মাঠের খেলার চেয়ে স্ক্রিন টাইম যেটা ওই মোবাইলে বেশি দেখছে সেটা বেশি পছন্দ হচ্ছে, যার ফলে তাদের সামাজিক দক্ষতা ও সোশ্যাল স্কিল হ্রাস পাচ্ছে এবং সাইবার বুলিং এর মতো সমস্যারও কিন্তু সৃষ্টি হচ্ছে। সামাজিকরণের সংস্কৃতি ও মূল্যবোধের সমাজের ভূমিকা। সংস্কৃতি হলো সামাজিকরণের মূল চালিকা শক্তি। একটি শিশু রাজস্থানী সংস্কৃতি বড় হলে তার আচার আচরণ খাদ্যাভ্যাস সেই টাইপের হবে। আবার একটা শিশু যে বাঙালি কালচারে বড় হয় তার শিক্ষা তার আচার আচরণ ঠিক তেমনই হবে কিন্তু। তা সংস্কৃতি শিশুর চিন্তা ভাবনার কাঠামো তৈরি করে। বুঝতে পেরেছো? মূল্যবোধ, সমাজ দ্বারা স্বীকৃতি ভালো মন্দের ধারণায় হলো মূল্যবোধ। সমাজ তার মূল্যবোধকে প্রথা, লোকাচার ও ধর্মের মাধ্যমে শিশুর মধ্যে ইনজেক্ট বা প্রবেশ করায়। সমাজ সমাজ তার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যেমন ধর্মীয় স্থান, ক্লাব, উৎসব এর মাধ্যমে শিশুকে সামাজিক রীতির মাধ্যমে বাধ্য করে। সামাজিক স্বীকৃতি বা পুরস্কার শিশুকে ভালো কাজ করতে উৎসাহ করে এবং সামাজিক শাস্তি বা নিন্দা অনেক সময় খারাপ খারাপ কাজ থেকেও তাকে কিন্তু বিরত রাখে। বুঝতে পেরেছো? সামাজিকরণ সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। টেট পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। চার্লস কুলির দর্পণ ও আত্মসত্তা তত্ত্ব। কুলি তার তত্ত্বে দেখিয়েছেন যে সমাজ হলো একটি আয়না বা দর্পণ। আমরা আয়নায় যেমন নিজের প্রতিবিম্বকে দেখি, নিজের চেহারাকে দেখি, তেমনি সমাজের চোখে তাদের প্রতিক্রিয়ার আমরা আমাদের নিজের ইমেজ বা প্রতিচ্ছবিকে দেখতে পাই। অন্যরা আমাদের সম্পর্কে কি ভাবছে, কেমন মন্তব্য করছে তার উপর আমাদের আত্মধারণা ও ব্যক্তিত্ব গড়ে ওঠে। জর্জ হাওয়ার্ড মিডের তত্ত্ব। মিডের মতে সামাজিক সত্তা ও সেলফ জন্মগত নয়। বুঝতে পেরেছো? এটি সামাজিক অভিজ্ঞতার মধ্য দিয়ে গড়ে ওঠে। তিনি সামাজিকরণের ৩টি স্তর বলেছেন: অনুকরণ স্তর, প্লে স্টোর বা খেলার স্তর, আর গেমস স্টেজ বা খেলার মাঠের স্তর। ২ বছর বয়স অবধি শিশুদের না বুঝে হুবহু নকল করে। এটা হলো অনুকরণ স্তর, যেটা তোমাদের আমি প্রথমে বলছিলাম। প্লে স্টেজ বা খেলার স্তর, ৩ থেকে ৬ বছর বয়সে শিশু নির্দিষ্ট চরিত্র, যেমন সে ডাক্তার হবে, সে ইঞ্জিনিয়ার হবে, সে সায়েন্টিস্ট হবে, সে তার মার মতো হবে, সে তার বাবার মতো হবে, এরকম সে ভাবে। বিভিন্ন বিভিন্ন ভূমিকায় সে অভিনয় করতে থাকে, সেই রোলটা সে প্লে করে। তারপরে তোমার হচ্ছে গেম স্টেজ বা খেলার মাঠের স্তর। এই স্তরে শিশু সামাজিক ও সামগ্রিক নিয়মাবলী বুঝতে পারে, বোঝে যে সমাজ তার কাছে কি আশা করে। একে মিড বা জেনারেলাইজড আদার্স বা সাধারণীকৃত অন্যান্য বলেছেন। এরিক এরিকসনের সামাজিক তত্ত্ব বিকাশ। এরিক এরিকসনের মতে সামাজিক বিকাশ ৮টি সামাজিক স্তরে ভাগ করেছেন। বুঝতে পেরেছো? তার মতে প্রতিটি স্তরে ব্যক্তির সাথে সামাজিক পরিবেশের একটি দ্বন্দ্ব বা সংকট তৈরি হয়। সেই সংকট ইতিবাচক ও সমাজ সাধনার মধ্য দিয়ে সুস্থ সামাজিকরণ ব্যক্তিত্বের বিকাশ ঘটে। যেমন শৈশবকালের সংকট হলো আইডেন্টিটি ও রোল কনফিউশন। উরি ব্রন ফেনাব্রেনারের সামাজিক তত্ত্ব। তিনি শিশুর সামাজিক পরিবেশকে 5টি বৃহৎ ভাগে ভাগ করেছেন, যা শিশুকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে। মাইক্রোসিস্টেম, পরিবার, বিদ্যালয়, খেলার সাথী। তারপরে তো মেসো সিস্টেম, যেটা মাইক্রো সিস্টেম উপাদানের মধ্যে সম্পর্ক করে, মা বাবার সাথে শিক্ষকের সম্পর্ক। এক্সো সিস্টেম, যেটা পরিবেশের যেটি যেটি পরিবেশ শিশুর সরাসরি থাকে না কিন্তু শিশুকে প্রভাবিত করে। ম্যাক্রো সিস্টেম, যেটা সামাজিক সংস্কৃতি, ধর্ম ও আর্থ সামাজিক অবস্থা। ক্রোনো সিস্টেম, যেটা সময়ের সাথে সাথে পরিবেশের পরিবর্তন ঘটে। বুঝতে পেরেছো? এইগুলো কিন্তু পড়বে। এবার শিক্ষাক্ষেত্রে সামাজিকরণের গুরুত্ব। দেখো, শিক্ষাদানের ক্ষেত্রে সামাজিকরণ তত্ত্ব সাধারণভাবে প্রয়োগ করা হয়, যেমন সহযোগিতামূলক শিক্ষণ। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের দলে ভাগ করে কাজ করে দিলে, যেটা গ্রুপ ওয়ার্ক, তাদের মধ্যে পারস্পরিক আলোচনা ও সামাজিক সম্পর্ক দৃঢ় হয়। অন্তর্ভুক্তমূলক শিক্ষা, সাধারণত শিশু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একসাথে শিক্ষা দিলে সমাজের শিশুরা সহমর্মী হতে শেখে এবং বিশেষ শিশুরা তাদের অবহেলিত বোধ করে না। জেন্ডার সংবেদনশীলতা, শিক্ষক পাঠদানের সময় এমন উদাহরণ দেবেন না যাতে কোনো লিঙ্গকে ছোট করে, যে মেয়েরা অঙ্কে দুর্বল, ছেলেরা অঙ্ক ভালো পারে, বা ছেলেদের কাঁদতে নেই, তুই কেন মেয়েদের মতো কাঁদছিস, এই টাইপের কিন্তু উদাহরণ শিক্ষক মহাশয় দেওয়া উচিত নয়। গণতান্ত্রিক শ্রেণীকক্ষ, শিক্ষার্থীকে প্রশ্ন করা ও নিজেদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। এবার টেটের কিছু সংক্ষিপ্ত নোট আমি তোমাদের দেখাবো। সামাজিকরণ, অবিচ্ছিন্ন প্রক্রিয়া, যেটা দেখে নেবে এগুলো, কেমন, এগুলো একটু দেখে নেবে। চলো এবার আমরা কিছু এমসিকিউ করে নেবো। এমসিকিউ করে
তোমাদের তারপরে আমরা এটা করে নেবো, কেমন? চলো, 20টা মতো আছে, চলো। এটা প্রিভিয়াস ইয়ার না? হ্যাঁ হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার। চলো, সামাজিকরণ প্রক্রিয়া। শিশুরা তাদের সমাজের নিয়ম, মূল্যবোধ ও বিশ্বাসগুলোতে কিভাবে শেখে বলো? কিভাবে শেখে বলো? এটা হলো বি। বুঝলে, এটি জটিল প্রক্রিয়া এবং সামাজিক ও আনুষ্ঠানের মাধ্যমে দ্বারা সম্পন্ন হয়। দেখো, সামাজিকরণ কোনো সোজা ও একমুখী রাস্তা নয়। এটি অত্যন্ত জটিল ও বহুমাত্রিক একটা প্রক্রিয়া। শিশু তার জীবনের বহু আনুষ্ঠানিক মাধ্যম, যেন পরিবার, পরিবেশ, বন্ধু, আনুষ্ঠানিক মাধ্যমে, বিদ্যালয়, আইন ও সামাজিক মাধ্যমে নিয়মাবলী শেখে। শিশু সামাজিকরণের প্রথম উপাদান ও প্রাথমিক সংস্থা কোনটি বলো? শিশুর সামাজিকরণের প্রথম উপাদান ও তোমার হচ্ছে প্রাথমিক সংস্থা কোনটি বলো? সেটা হলো তোমার সি, পরিবার। বুঝলে, একদম প্রাথমিক যে স্তরটা, পরিবার। পরিবার হলো সামাজিকরণের প্রাথমিক ও সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। জন্মের পর থেকে শিশু প্রথম মা বাবা পরিবারের সদস্যদের সংস্পর্শে আসে এবং আচরণ শেখে। তাই পরিবারকে শিশুর প্রথম পাঠশালা বলা হয়। নিচের কোন মাধ্যমটি সামাজিকরণের একটি নিষ্ক্রিয় সংস্থা হিসেবে পরিচিত বলো? সেটা হলো তোমার হচ্ছে বি, গ্রন্থাগার। বুঝলে, গণগ্রন্থাগার। গণগ্রন্থাগারে কি হয়? যেখানে তোমার হচ্ছে শিশু সরাসরি দ্বিমুখী যোগাযোগ, ওখানে তো সে একজন যায় না, আরো অনেক মানুষ আছে, তাদের সাথে দেখা হয়, তাদের সাথে আলাপ আলোচনা হয়। তাই দ্বিমুখী যোগাযোগ ও মিথস্ক্রিয়া করতে পারে, কিন্তু নিষ্ক্রিয় মাধ্যম সরাসরি কোনো কথা প্রতিক্রিয়া জানাতে পারে না, কেবল পরোক্ষভাবে প্রভাবিত। গণগ্রন্থাগারের মধ্যে মিউজিয়াম শান্ত থাকে। পরোক্ষ জ্ঞানার্জন করতে হলে এটা একটা নিষ্ক্রিয় মাধ্যম, কারণ ওখানে যে হই হট্টগোল করতে পারবে না, না। প্রারম্ভিক বাল্যকাল সামাজিকরণের ক্ষেত্রে আহ একটি কি, এটা প্রারম্ভিক বাল্যকাল, এটা কি? সেটা হলো তোমার 4 সি, অত্যন্ত সংবেদনশীল সময় এটা। এই প্রারম্ভিক বাল্যকাল কোনটা তোমার? 2 থেকে 6 বছর। শিশু তখন কথা বলা শেখে। শিশু সামাজিকরণ, ভাষা বিকাশের জন্য সংবেদনশীল ও ক্রান্তিকালও এটাকে বলা হয়। এই যে, বুঝতে পেরেছো? এই সময় শিশু যা শেখে তার প্রভাব সারা জীবন তার উপর থাকে, কিন্তু জানো। সমাজ বিজ্ঞানের জন ডিউয়ের মতে বিদ্যালয় হলো বৃহত্তম সমাজের একটি কি বলো? বৃহত্তম সমাজের একটি কি, জন ডিউ কি বলছেন বলো? আমি এই জন্য বলেছিলাম ওইগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে দেখতে হবে। সেটা কি? পাঁচের হলো তোমার বি, ক্ষুদ্র সংস্করণ। বুঝলে, তো বিদ্যালয়ের কোন উপাদানটি শিশুর আনুষ্ঠানিক সামাজিকরণ ও মূল্যবোধ গঠনে পরোক্ষ ভূমিকা নেই বলো? বিদ্যালয়ের কোন উপাদানটি শিশুর আনুষ্ঠানিক সামাজিকরণ ও মূল্যবোধের গঠনের পরোক্ষ ভূমিকা নেই বলো? বুঝতে পারছো? 6 কি বলছে? 6 হলো তোমার হলো বি, যেটা লুকানো পাঠ্যক্রম। সেটা কি তোমার? লুকানো পাঠ্যক্রম বা হিডেন তোমার হচ্ছে কারিকুলাম। এটি সামাজিক গুণ, যেটা তোমার লাইনে দাঁড়ানো, শিক্ষকের প্রতি শ্রদ্ধা, বন্ধুদের সাথে টিফিন, আমরা অনেকে টিফিন ভাগ করে খেয়েছি, এবং যা কোনো পাঠ্য বইয়ে সরাসরি সিলেবাসে থাকে না, কিন্তু এইভাবেও কিন্তু একটা সামাজিকরণ হয়। বুঝলে? চলো, 7, 10টা করিয়ে দেবো, বাদ বাকিটা তোমরা দেখে নেবে, কেমন? বাড়িতে প্র্যাকটিস করবে। কিশোর কিশোরীদের সামাজিকরণ, পিয়ার গ্রুপ, সমবয়সী দলের মধ্যে পার্থক্য থাকে, এগুলো সব থাকবে তোমাদের ডিটেলস, ব্যাখ্যা ট্যাখ্যা সমস্ত কিছু আমাদের নোটসে থাকবে। বুঝলে?
সাতের হলো কি তোমার, এটা হলো তোমার শৈশবকাল, বুঝলে? যেটা হলো 12 থেকে 18 বছর। শিশুরা মা বাবার চেয়ে বন্ধু বান্ধব দল ও সহপাঠীদের মতামতকে বেশি প্রাধান্য দেয়। বুঝতে পেরেছো? চলো, লুকিং গ্লাস সেলফ থিওরি বা দর্পণ আত্মসত্তা তত্ত্ব সামাজিকরণের ব্যাখ্যা করেছেন কোন সমাজ বিজ্ঞানী, বলো? কোন সমাজ বিজ্ঞানী করেছে, বলো? চলো, সেটা হলো তোমার চার্লস কুলি। বুঝতে পেরেছো? সমাজ বিজ্ঞানী চার্লস কুলি। চলো, কোন ব্যক্তি যখন ভবিষ্যতে গোষ্ঠী ও পেশায় যোগ দেয় এবং প্রত্যাশার আগে থেকে সেই গোষ্ঠী ও আচরণ সংস্কৃতি রপ্ত করতে শুরু করে, তখন তাকে কি বলা হয়? সামাজিক প্রাথমিক সামাজিকরণ, পুনঃসামাজিকরণ, প্রত্যাশিত সামাজিকরণ আর বিপরীত সামাজিকরণ। চলো, তাহলে তোমার এটা কি আছে, তোমার নয়। নয় হচ্ছে কি তোমার সি, প্রত্যাশিত সামাজিকরণ। জর্জ হাওয়ার্ড মিড সামাজিকরণ তত্ত্ব অনুযায়ী শিশু যখন সামাজিক ও সামগ্রিক নিয়মাবলী বুঝতে পারে এবং বোঝা যে সমাজে তার আচরণ আশা করে, তখন মিড তাকে কি বলেছেন? আমি তোমাকে ইউপিআই নাম্বার দিয়ে দিচ্ছি, পেমেন্ট করে তোমার অ্যাড্রেস লিখে দাও, 3-4 দিনের মধ্যে তোমার বাড়ি বই চলে যাবে, কেমন? হ্যাঁ, আজকের মধ্যে নিলে 600, কালকে সকাল থেকে 620 টাকা হয়ে যাবে, বুঝলে? ওটা কারণ বইটার প্রচন্ড ডিমান্ড, কলেজ স্ট্রিটেই 540 টাকা, কম কোথাও দিচ্ছে না। চলো, একটা আর্জেন্ট মেসেজ এসেছিল, সেটা হলো তোমার হচ্ছে 10 হলো বি, জেনারেলাইজ আদার্স। তা বাদ বাকি গুলো তোমরা দেখে নেবে, বাড়িতে প্র্যাকটিস করবে। আর তোমাদের জন্য 100টা করে এমসিকিউ কিন্তু দেওয়া আছে, এই দেখো 100টা এমসিকিউ প্রত্যেকটা। তোমার হচ্ছে আমরা অধ্যায় থেকে 100টা এমসিকিউ না, ওয়ান লাইনার দিয়ে দেবো, এগুলো তোমার বাড়িতে প্র্যাকটিস করবে, কেমন? তো চলো, আজকের ক্লাসে অবধি। আর এটা তোমরা যারা ইউটিউবে দেখলে, এটা আমাদের পেইড ব্যাচের ডেমো দেখলে, যারা যতদিন ডেমো চলবে, আর আমার ডেমো আর এই সপ্তাহে আমরা শেষ করে দেবো, তারপরে কিন্তু টেটের ব্যাচের প্রাইস কিন্তু 699 টাকা হয়ে যাবে। যতদিন ডেমো চলবে ততদিন 399, তারপরে কিন্তু 999, 699 হয়ে যাবে। অ্যাডমিশন কি করে নেবে তোমার? গুগল প্লে স্টোরে যে সার্চ করবে হিস্ট্রি ইনসাইট, সেই অ্যাপটা ডাউনলোড করে তুমি অ্যাডমিশন নিতে পারো সরাসরি, বা একটা কাজ করতে পারো, এই যে ফোন নাম্বার 9476429107, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেও অ্যাডমিশন নিতে পারো। তো চলো, আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যারা ইউটিউবে দেখছো, আর যারা পেইড ব্যাচে আছে, আমি বলবো সবাইকে বলবো তোমরা লাইভ ক্লাস জয়েন করো, আর তোমাদের রিভাইজ রুটিন আজকে দিয়ে দেওয়া হবে, কেমন?